দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উদ্ধ করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রাজনীতিতে সুরে সুরে কথা বলতে হয়। পার্টি বা সংগঠনের মূল নেতা বা নেত্রী যিনি, তার সুরে সুরে কথা বলতে হয়। আপনি যে পর্যায়ের নেতা বা কর্মী হন না কেন, পার্টি বা সংগঠনের অথবা রাষ্ট্রের মূল নেতা যিনি, যার হাতে মূল ক্ষমতা, তিনি যদি চৈত্রের ভর দুপুরেও বলেন এখন রাত, আপনাকেও তাই বলতে হবে। যদিও তখন ভর দুপুর, তবুও ভুলেও তা বলতে পারবেন না। যদি সুরে সুরে কথা না বলে সত্য কথা বলেন, তাহলে আপনিই নেতাদের কাছে হবেন অগ্রহণযোগ্য ব্যক্তি। নেতা বা নেত্রী যা বলবেন তা যতই অসত্য বা ভুল হোক না কেন, তা আপনাকে তালে তালে সুরে সুরে ঠিক সব ঠিক বলে যেতে হবে। যদি তা না পারেন, তাহলে আর যাই হোক, অন্তত রাজনীতিতে শাইন করতে পারবেন না, যোগ্য হতে পারবেন না। আর রাজনীতিতে যিনি মূল নেতা বা ক্ষমতার মূল মালিক, অর্থাৎ যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দু, তার কাজ হলো যে তার সাথে তালে তাল মিলিয়ে সুরে সুরে কথা বলবে বা কাজ করবে, তাকেই সবচেয়ে যোগ্য ও আনুগত্যশীল বলে মনে করবে। বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে তিনি যা বলবেন, যা করবেন, তা সঠিক হোক বা না হোক, অবশ্যই বলতে হবে ঠিক, সবটাই ঠিক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনীতিতে প্রথম কথা হচ্ছে তার কোনো ভুল থাকতে পারে না। কেউ যদি মনে করে তার ভুল হয়েছে, তাহলে তাকে রাজনীতির প্রথম কথা পুনরায় স্মরণ করতে হবে। ঠিক ঠিক নেত্রী, আপনি যা বলছেন, যা করছেন, তা সব ঠিক। শেখ হাসিনার রাজনীতিতে যারা এভাবে চলেছে তারাই উপরে উঠেছে এবং সফল হয়েছে। রাষ্ট্রনায়ক বা রাজনৈতিক নেতাদের ইতিহাসে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি, যার মুখের কথায় লক্ষ কোটি মানুষ উদ্বেলিত হতো, যার আঙ্গুলির ইশারায় সারি সারি মানুষ মৃত্যুর দিকে ছুটে যেত, পরম করুণাময় আল্লাহর দরবারে হাত তুলে নিজের জন্য দোয়া করার কথা ভুলে গিয়ে যার জন্য মানুষ দোয়া করত, তিনি শেখ মুজিবুর রহমান। কেউ কেউ তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, কেউ কেউ বলেন না। এদেশের বেশিরভাগ মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু বলেন না, স্বীকার করেন না এবং মানেন না। কিন্তু তিনি যে বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, এটা সকলেই স্বীকার করেন। 1975 সালের 15 আগস্ট মসজিদে ফজরের আজান হচ্ছে, আসসালাতু খয়রুম মিনান নাউম, আসসালাতু খয়রুম মিনান নাউম। মুসল্লিরা শয্যা ছেড়ে নামাজে যাচ্ছে। ঠিক সেই সময় বাংলাদেশের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বাঁচার জন্য, শুধু বাঁচার জন্য দীর্ঘ 3 ঘন্টা, 3.5 ঘন্টা কত চেষ্টা তদবির না করছেন। তিনি প্রাণে বাঁচার জন্য সেনাবাহিনীর প্রধানের কাছে ফোন করেছেন, সেনাবাহিনীর ঢাকা ব্রিগেড কমান্ডারের কাছে ফোন করেছেন, তার নিরাপত্তায় দায়িত্বে নিয়োজিত সেনা ইউনিট প্রধানের কাছে ফোন করেছেন, পুলিশের আইজির কাছে, পুলিশের কন্ট্রোল রুমে, এমনকি গণভবনে ফোন করেন। কিন্তু কোনো জায়গা থেকেই একটুও সাড়া শব্দ এলো না। সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিন শেখ মুজিবুর রহমান ও তার পরিবার পরিজনের জীবন রক্ষার জন্য একটি মানুষকেও পাঠালেন না। যেই ব্যক্তির এত লোকজন, এত ঢাল তলোয়ার, এত অনুসারী, এত ক্ষমতা, তাকে সাহায্য করতে, তার প্রাণ বাঁচাতে কেউই এগিয়ে এলো না। মানুষের জন্য নিবেদিত প্রাণ দেশপ্রেমিককে বন্দী করে, বিচার না করে, বন্দিদশায় হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় সামনে থেকে বুকে গুলি করে হত্যা করে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে দম্ভের সাথে কোথায় সিরাজ শিকদার বলা ও দম্ভ করা স্বাধীনতার ইশতেহার পাঠকারী এম এ রশিদ, শেখ মুজিবের ভাগ্নে শেখ শহীদ যখন ছাত্রলীগের সভাপতি, তখন এম এ রশিদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শেখ কামালের সাথে দ্বন্দ্বের কারণে এম এ রশিদ দীর্ঘদিন শেখ মুজিবুর রহমানের কাছে যাননি। এম এ রশিদ বলেন, বঙ্গবন্ধু যে অল্প কিছুদিনের মধ্যেই মারা যাবেন, এটা আমি বুঝতে পারছিলাম। শেখ মনি ভাইয়ের অনুরোধে 1975-এর জুলাই আগস্টে আমি যখন গণভবনে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যাই, আমাকে দেখেই বঙ্গবন্ধু বলে উঠলেন, পৃথিবীতে এমন কেউ আছে যে আমার দরবারে হাজির হবে না, বলে অট্টহাসি দিলেন। এই বলা আর হাসিতে ছিল ভয়ানক অহংকার, প্রচণ্ড গরিমা। তখনই আমার মনে বলে উঠল,
বঙ্গবন্ধু আর বেশি দিন পৃথিবীতে নেই। 15 আগস্টের শিক্ষা হচ্ছে আল্লাহকে ভয় করা, সবসময় আল্লাহকে স্মরণ রাখা, মানুষের প্রতি অমানুষের আচরণ না করা, মানুষকে সম্মান করা, নিজেকে সর্বেসর্বা মনে না করা, মানুষকে ভালোবাসা, আত্ম অহমিকা ও গরিমা বর্জন করা। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, শেখ হাসিনা, শেখ রেহানা এবং তার পরিবার পরিজনের আত্মীয়রা 15 আগস্ট থেকে বিন্দুমাত্র শিক্ষাও নেয়নি, বরং 15 আগস্টের ঘটনা থেকে তারা আরও কুশিক্ষা অর্জন করল। তারা মানুষকে চুল পরিমাণও ভালোবাসে না, মানুষকে অপমান অপদস্থ করে প্রচণ্ড আনন্দ বোধ করে। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার এখন একই অ্যাকাউন্ট, একই হিসেব। দুই বোনের মধ্যে অনেক ঝগড়াঝাটির পর দুজনে মিলে একটি অ্যাকাউন্ট হওয়ার বিনিময়ে আপোষ হয়েছে। এই দুই বোনের বর্তমানে আমেরিকায় 3টি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। এর একটি চালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল ও তার স্বামী, অপরটি চালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় এবং তৃতীয়টি চালায় ছোট বোন শেখ রেহানার ছেলে ববি। এছাড়া দুই বোনের বিভিন্ন দেশে প্রায় 3 থেকে 4 হাজার কোটি টাকা নগদ আছে। শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল এমপি প্রায় 1000 কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রীর চাচাতো বোন লুনা এবং মিনা শত শত কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রীর অপর চাচাতো ভাই রুবেল ও তার অন্যান্য ভাইয়েরা শত কোটি টাকার মালিক হয়েছে। প্রধানমন্ত্রীর চাচাতো চাচা শেখ হাফিজুর রহমান টোকন প্রায় 500 কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রীর বাবার ফুফাতো ভাইয়ের ছেলে প্রধানমন্ত্রীর এপিএস মাহউদ্দিন নাসিম ও তার চাচাতো ভাই প্রধানমন্ত্রীর চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিব ও তার ভাইয়েরা মিলে বর্তমানে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ও দূর সম্পর্কের আত্মীয় স্বজনের এমন কেউ নেই যিনি বর্তমানে শত কোটি টাকার মালিক হননি। স্বাধীনতার ঘোষণা দিবস, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত বিতর্ক। একটা প্রচণ্ড রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করলাম। নিরস্ত্র বাঙালি সশস্ত্র হল, অকাতরে জীবন বিলিয়ে দিল। আমাদের স্বাধীনতা যুদ্ধে বা মুক্তিযুদ্ধে পৃথিবীর অন্যান্য দেশও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে পড়ল। ভারত মুক্তিবাহিনীর সাথে এক হয়ে যুদ্ধ করল। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিপক্ষে যুদ্ধ করার জন্য 7ম নৌবহর পাঠালো। সোভিয়েত রাশিয়া আমাদের পক্ষে মার্কিন 7ম নৌবহরের মোকাবেলার জন্য সাবমেরিন পাঠালো। বিশ্বের অন্যান্য দেশও পরোক্ষভাবে পক্ষে বিপক্ষে আমাদের মুক্তিযুদ্ধে জড়িয়ে গেল। সারা দুনিয়া তোলপাড় করে প্রায় 1 লক্ষ পাকিস্তানি হানাদার সৈনিককে পরাজিত করে 16 ডিসেম্বর 1971 আমরা বিজয়ী হলাম, স্বাধীন হলাম। কিন্তু এরপরও আমাদের স্বাধীনতার ঘোষক নিয়ে, স্বাধীনতা দিবস নিয়ে, জাতীয় পতাকা নিয়ে, জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক রয়েই গেল। অনেকেই ভাবতে পারেন এইসব ছোটখাটো তুচ্ছ ব্যাপার নিয়ে বিতর্ক করে কোনো লাভ নেই। আবার অনেকেই ভাবতে পারেন না, এসব আমাদের অনেক গুরুত্বপূর্ণ ও মূল্যবান বিষয়, এর মীমাংসা বা সমাধান হওয়া দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আওয়ামী বুদ্ধিজীবী ডক্টর নীলিমা ইব্রাহিম দৈনিক বাংলাবাজার পত্রিকার এক প্রবন্ধে লিখে শেখ হাসিনা সরকারের কাছে দাবি করেছেন 26 মার্চের পরিবর্তে 7 মার্চকে আমাদের স্বাধীনতা দিবস ঘোষণা করতে হবে। ডক্টর নীলিমা ইব্রাহিমের এই দাবি করার যুক্তি হচ্ছে, তার ভাষায়, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের সোহরাওয়ার্দী উদ্যানের ভাষণে বলেছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অতএব 7ই মার্চই আমাদের প্রকৃত স্বাধীনতা দিবস। এক মুক্তিযোদ্ধা দাবি করেছেন, বর্তমানে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে যে রবীন্দ্রসঙ্গীতটি গাই, এটি আমাদের প্রকৃত জাতীয় সঙ্গীত নয়। দেশ স্বাধীনতার পরে জাতীয় সঙ্গীত হিসেবে মহল বিশেষের চাপিয়ে দেওয়া এটি একটি রবীন্দ্রসঙ্গীত মাত্র, যা আমাদের কোনো কবি সাহিত্যিক দ্বারা রচিত হয়নি এবং মুক্তিযুদ্ধের সময় জাতীয় সঙ্গীত হিসেবে এই গান গাওয়া হয়নি। আমাদের মুক্তিযুদ্ধের সময় এই দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে জাতীয় সঙ্গীত হিসেবে যেই গানটি গেয়েছিল, যে গান গেয়ে মুক্তিযুদ্ধের সময় আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র খোলা হতো এবং বন্ধ হতো, আমরা মুক্তিযোদ্ধারা ট্রেনিংয়ের সময় জাতীয় সঙ্গীত হিসেবে যেই গান গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করতাম, সেই জয় বাংলা বাংলার জয় গানটি আমাদের জাতীয় সঙ্গীত। অতএব এই গানটিকেই পুনরায় জাতীয় সঙ্গীত হিসেবে প্রতিষ্ঠিত করা হোক। অপর এক মুক্তিযোদ্ধা পত্রিকায় দাবি করেছেন, বর্তমানে যেই পতাকাকে জাতীয় পতাকা হিসেবে উত্তোলন করা হয়, এই পতাকা প্রকৃত জাতীয় পতাকা নয়।
বর্তমান পতাকা হচ্ছে প্রকৃত জাতীয় পতাকার পরিবর্তিত রূপ, যা স্বাধীনতার পরে চাপিয়ে দেওয়া হয়। গোটা বাঙালি জাতি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে শহরে, গ্রামে, গঞ্জে, প্রত্যেক ঘরে ঘরে জাতীয় পতাকা হিসেবে যেই পতাকা উড়িয়ে স্বাধীনতা দিবস করেছে এবং পতাকার তলে দাঁড়িয়ে বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছে, এবং আমরা মুক্তিযোদ্ধারা যেই পতাকা তলে দাঁড়িয়ে জীবন দিয়ে পতাকার মর্যাদা রক্ষার শপথ নিয়ে মুক্তিযুদ্ধে প্রাণ বিলিয়ে দিয়েছি, সেই সবুজ পতাকার লাল বৃত্তে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র খচিত পতাকাই আমাদের প্রকৃত জাতীয় পতাকা। আমরা সেই পতাকাকেই জাতীয় পতাকা হিসেবে দেখতে চাই। বর্তমানে যে পতাকা রয়েছে এ হচ্ছে প্রকৃত জাতীয় পতাকার বিকৃত রূপ, যা স্বাধীনতার পরে জাতির উপর চাপিয়ে দেওয়া হয়। এছাড়া স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক তো শুরু থেকেই এখন পর্যন্ত চলছে, অর্থাৎ কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন তা নিয়ে বাংলাদেশের জন্ম থেকেই অদ্যাবধি অবিরাম বিতর্ক চলছে। কিন্তু সত্যি বলতে কি, কে স্বাধীনতার ঘোষক এই বিতর্কের অবসান বা সর্বজন সমাধান কখনো হয়নি। কেউ বলেছেন শেখ মুজিব, কেউ বলেছেন জিয়াউর রহমান। যখন যিনি ক্ষমতায় যাচ্ছেন বা এই দুইজনের মধ্যে যার যার সমর্থকেরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছেন, রেডিও টেলিভিশনে তাকেই স্বাধীনতার ঘোষক বলে প্রচার চালিয়ে যাচ্ছেন। কিন্তু আসলে কে স্বাধীনতার ঘোষণা করেছেন? গভীরভাবে একাগ্রহ চিত্তে এর অনুসন্ধান ও গবেষণা এবং বিচার করা একান্ত জরুরি দরকার। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, আর আমাদের স্বাধীনতার প্রকৃত ঘোষক খুঁজে বের করতে পারবো না? এটা হতে পারে না। আমরা যদি আমাদের স্বাধীনতার ঘোষক খুঁজে না পাই, তাহলে তো আগামী প্রজন্ম একদিন আমরা যে দেশ স্বাধীন করেছি সেটাও খুঁজে পাবে না। আমাদের স্বাধীনতার ঘোষক আমাদের খুঁজে পেতে হবে। গবেষণা, অনুসন্ধান ও বিশ্লেষণের প্রয়োজনে আমাদের অতীতে ফিরে যেতে হবে। 1970 সালে পাকিস্তানি ঔপনিবেশিক কাঠামোতে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে গোটা বাঙালি জাতি শেখ মুজিবুর রহমানকে একক ও অদ্বিতীয় নেতা হিসেবে নির্বাচিত করে। 200 বছর পরাধীন থাকা বাঙালি জাতি স্বাধীনতার জন্য মুক্তি পাগল হয়ে শতকরা 95% ভোট দিয়ে শেখ মুজিবুর রহমানকে তাদের নেতা নির্বাচন করে। বাঙালি জাতি তার সমস্ত আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন এবং পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেতে স্বাধীনতা ঘোষণা দেওয়ার সকল দায় দায়িত্ব শেখ মুজিবুর রহমানের উপর এককভাবে ন্যস্ত করে। গ্রামে, গঞ্জে, শহরে, বন্দরে সর্বত্র স্বাধীনতা পাগল কৃষক, শ্রমিক, ছাত্র জনতার মুখে একটাই স্লোগান, একটাই দাবি, পাকিস্তানের মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। মুক্তিপাগল বাঙালি বাঁশের লাঠি নিয়ে পাকিস্তান সেনাবাহিনী মোকাবেলা করার জন্য প্রস্তুত হল। 2রা মার্চ মাঠে ঘাটে, বাজারে, গ্রামে, গঞ্জে, শহরে, বাড়ি ঘরে, রাস্তাঘাটে, দেশের সর্বত্র বাঙালি জাতি তার প্রিয় পতাকা স্বাধীন বাংলার পতাকা টাঙিয়ে দিল। সবুজ পতাকার লাল বৃত্তে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা সারা বাংলার আকাশে পতপত করে উঠতে লাগল। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক জায়গায় কাঠের রাইফেল দিয়ে অস্ত্র চালানোর মহড়া চলতে লাগল। এমনই পরিবেশে ও পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমান 7 মার্চের রেসকোর্স ময়দানে জনসভা ডাকলেন। 7 মার্চের রেসকোর্সে ওই জনসভায় লক্ষ লোক বাঁশের লাঠি নিয়ে সমবেত হল। এই জনসভায় ভাষণ দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ এবং ডক্টর কামাল হোসেনকে একটি বক্তৃতা লিখে দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। তিনি তাজউদ্দিন আহমেদ এবং ডক্টর কামাল হোসেনকে বললেন, তোমরা আমার 7 মার্চের বক্তৃতার পয়েন্ট তৈরি করে দেবে এবং আমি ওই পয়েন্টের উপর নিজের ভাষায় বক্তৃতা করব। তিনি আরও বললেন, তোমরা বক্তৃতার পয়েন্টগুলো এমনভাবে করবে যাতে ওই পয়েন্টগুলো বক্তৃতায় বললে পাকিস্তান কাঠামোর কোনো ক্ষতি না হয় এবং পাকিস্তান আইনে তা যেন বেইমানি না হয়। তাজউদ্দিন আহমেদ ও ডক্টর কামাল হোসেন দুজনে মিলে শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ঐতিহাসিক ভাষণের পয়েন্ট তৈরি করে দিলেন এবং 7 মার্চে শেখ মুজিবুর রহমান যখন বক্তৃতা দিতে থাকেন, তাজউদ্দিন আহমেদ তখন বক্তৃতার ডায়াসের নিচে বসে বক্তৃতার পয়েন্টগুলো মিলিয়ে মিলিয়ে দেখতে থাকেন। শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, ডক্টর কামাল হোসেন এবং অন্যান্য নেতাদের বলেন, এবার আমাকে পাকিস্তানের ক্ষমতা দিতে হবে। যদি আমাকে ক্ষমতা না দেয় তাহলে তোমাদের যা করার তোমরা তা করবে। এই কথাগুলো 31 অক্টোবর শনিবার 1998 সন্ধ্যা 7টায় 122/24 মতিঝিল মেট্রোপলিটন চেম্বার বিল্ডিংয়ের 3য় তলায় তার নিজের চেম্বারে বসে ডক্টর কামাল হোসেন নিজের মুখে বলেছেন। ডক্টর কামাল হোসেন আরও বলেছেন এবং দৃঢ়তার সাথে বলেছেন, তিনি এবং ব্যারিস্টার আমিনুল ইসলামই শেষ 2 ব্যক্তি
যারা 1971-এর 25শে মার্চ রাতে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু বাসা থেকে বঙ্গবন্ধুর সাথে কথা বলে বেরিয়ে এসে সোজা তাজউদ্দিন আহমেদের বাসায় যান। কিন্তু তখন পর্যন্ত শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণার বিষয়ে কিছুই বলেননি। ডক্টর কামাল হোসেন তাজউদ্দিন আহমেদের বাসায় থাকতেই রাত 12:30-1টায় কুমিল্লা থেকে নির্বাচিত MNA অর্থাৎ মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলি মুজাফফর সাহেব এসে খবর দেন পাকিস্তান আর্মি পিলখানা, রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার এবং নিরীহ সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে। এই সংবাদ শোনার পর তাজউদ্দিন আহমেদ সহ সকলেই যার যার নিরাপদ স্থানে পালিয়ে যান। 25 মার্চ বা তারপরে কবে, কোথায়, কার কাছে এবং কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন জিজ্ঞেস করা হলে ডক্টর কামাল হোসেন বলেন, এটা আমার জানা নেই। শুনেছেন কিনা জিজ্ঞাসা করা হলে ডক্টর কামাল হোসেন বলেন, না আমি শুনিনি, আমাকে কেউ বলেনি। কবে কোন সময় বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় জানতে চাইলে ডক্টর কামাল হোসেন এই বিষয়ে সবচাইতে ভালো বলতে পারবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেননা তিনি তখন বঙ্গবন্ধু কন্যা হিসেবে ওই বাড়িতেই ছিলেন। একমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য ছাড়া এসবের সঠিক উত্তর অন্য কেউ দিতে পারবে না। ডক্টর কামাল হোসেনকে এপ্রিল মাসের 4 তারিখ গ্রেপ্তার করা হয়। 4 এপ্রিল 1971 ডক্টর কামাল হোসেন গ্রেপ্তার হওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ কারো সাথেই কোনো প্রকার যোগাযোগ তার হয়নি। 4 এপ্রিল গ্রেপ্তার করে ডক্টর কামাল হোসেনকে প্রথমে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। এরপর 5 এপ্রিল 1971 পাকিস্তানের রাজধানী রাওয়ালপিন্ডির হরিপুর জেলে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের হরিপুর জেলে 5 এপ্রিল থেকে 28 ডিসেম্বর পর্যন্ত ডক্টর কামাল হোসেনকে রাখা হয়। এই জেলে ডক্টর কামাল হোসেনকে মানসিক নির্যাতন করা হয়। মোটা মোটা লোহার গ্রিল দিয়ে ঘেরা একটা ছোট অন্ধকার প্রকোষ্ঠের বাইরে কখনোই ডক্টর কামাল হোসেনকে বের হতে দেওয়া হয়নি। ডক্টর কামালকে কখনোই কোনো প্রকার সংবাদপত্র বা রেডিও দেওয়া হতো না। 1971 সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের পর হঠাৎ করে পাকিস্তান জেল কর্তৃপক্ষ ডক্টর কামাল হোসেনের সাথে সম্মানজনক আচরণ করতে শুরু করলে তিনি একটা বিরাট পরিবর্তন হয়েছে বলে মনে মনে ধারণা করেন। 28 ডিসেম্বর পাকিস্তানের হাজারা জেলার কাশিম শিয়ালা গেস্ট হাউসে ডক্টর কামাল হোসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসঙ্গে মিলিত হন। কেউ কেউ বলেছেন এবং দাবি করেছেন 71-এর 25 মার্চের দিবাগত রাত 12টার পর অর্থাৎ ঘড়ির সময় 26 মার্চ রাতে শেখ মুজিবুর রহমান টেলিগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন। যদিও শেখ মুজিবুর রহমান নিজে কখনোই বলেননি যে 26 মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন। তারপরও গবেষণা ও বিচার বিশ্লেষণের প্রয়োজনে এই দাবি মেনে নিলে কি দেখা যাবে? টেলিগ্রাম হচ্ছে এমন একটি বিদ্যা যা এর একজন প্রেরক এবং একজন প্রাপক থাকতে হবে। শেখ মুজিবুর রহমান যদি প্রেরক হিসেবে টেলিগ্রামের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা পাঠিয়ে থাকেন তাহলে অবশ্যই একজন প্রাপক হিসেবে টেলিগ্রামটি পেয়েছেন। সেই প্রাপকটি কে? শেখ মুজিবুর রহমান টেলিগ্রামটি কার কাছে পাঠিয়েছিলেন, অর্থাৎ টেলিগ্রামের প্রাপক কে ছিলেন? আজ পর্যন্ত সেই সৌভাগ্যবান ব্যক্তিটির দেখা মিলল না, পরিচয় মিলল না। বলা হবে টেলিগ্রামের মাধ্যমে ঘোষণা পাঠানো হয়েছে, অথচ যার কাছে পাঠানো হয়েছে অনুসন্ধান করেও তার হদিস মিলবে না। ঐতিহাসিক প্রয়োজনেও প্রাপকের সন্ধান মিলবে না, এটা সঠিক নয়। যেহেতু প্রাপক নেই সেহেতু প্রেরকও ছিল না বলে টেলিগ্রামের স্বাধীনতার ঘোষণার বিষয়টি সমাপ্তি টানা যেতে পারে। অর্থাৎ 26 মার্চ রাতে টেলিগ্রামের মাধ্যমে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণার পক্ষে কোনো যুক্তি নেই এবং অনুসন্ধান, গবেষণা ও বিশ্লেষণ করে এর পক্ষে কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া মুক্তিযুদ্ধের সফল নেতৃত্বদানকারী এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, ডক্টর কামাল হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ থাকতে তাদের কাছে স্বাধীনতার ঘোষণা না দিয়ে টেলিগ্রামের মাধ্যমে ঘোষণার কোনো কারণ থাকতে পারে না। ডক্টর নীলিমা ইব্রাহিমের দাবি অনুযায়ী 7 মার্চের ভাষণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন। 7ই মার্চই আমাদের স্বাধীনতার দিবস। যদি তাই হবে তবে শেখ মুজিবুর রহমান 1972 সালের 10 জানুয়ারি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফিরে তো বললেন না যে আমি 7 মার্চের স্বাধীনতা ঘোষণা করেছি এবং 7ই মার্চে আমাদের স্বাধীনতার দিবস। উপরন্তু তিনি স্বাধীন দেশের সরকার প্রধান হিসেবে 26 মার্চকেই স্বাধীনতা দিবস হিসেবে প্রথম পছন্দ করেছেন। শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণের মধ্যবর্তী পর্যায়ে এক জায়গায় ঠিকই বলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই কথা বলেই তিনি পাকিস্তানি শাসকদের কাছে 4টি শর্ত দিয়ে এর বক্তৃতা শেষ করেন। শেখ মুজিবুর রহমানের ভাষণের শেষ পর্যায়ে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের উদ্দেশ্যে বলেন, আমার দাবি মানতে হবে।
প্রথম দাবি, সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে। দ্বিতীয় দাবি, সমস্ত সেনাবাহিনীর লোককে ব্যারাকে ফেরত নিতে হবে। তৃতীয় দাবি, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর চতুর্থ এবং সর্বশেষ দাবি, জনপ্রতিনিধিদের কাছে অর্থাৎ তার নিজের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই চারটি দাবির মধ্যে শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করা অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করাই মুখ্য ও গুরুত্বপূর্ণ দাবি। এখানে বিচার বিশ্লেষণ ও বিবেচনার বিষয় হল যে, যদি পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান শেখ মুজিবের ৭ মার্চের দাবি মেনে নিত, তাহলে কি হতো? বাংলাদেশ কি স্বাধীন হতো? কবি নির্মলেন্দু গুণের ভাষায়, তাহলে আর যাই হোক, এই যাত্রায় বাংলাদেশ স্বাধীন হতো না। শেখ মুজিবের ৭ মার্চের ভাষণের দাবি অনুযায়ী শেখ মুজিবকে যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হতো, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ স্বাধীন হতো না, পাকিস্তানি হয়ে যেত। ৭ মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সেনাবাহিনীকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, আমরা তোমাদের ভাতে মারব, পানিতে মারব, তোমরা আমাদের ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। পাকিস্তানি সেনাবাহিনী ৭ মার্চ থেকে ২৫ মার্চ রাত ১২টা পর্যন্ত ব্যারাকে রইল, কেউ বের হলো না। এদিকে পাকিস্তানিরা ৭ মার্চের পর পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে অর্থাৎ আজকের বাংলাদেশ ঢাকা তেজগাঁও এয়ারপোর্ট বন্দর দিয়ে বিমানে করে দিবারাত্রি ২৪ ঘন্টা সৈন্য আনতে লাগলো। ৭ মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান বললেন, যে পর্যন্ত আমার দাবি আদায় না হবে, খাজনা ট্যাক্স সব বন্ধ করে দেওয়া হবে, কেউ দিবে না। জনগণ পাকিস্তান সরকারকে খাজনা ট্যাক্স দেয়া বন্ধ করে দিল। শেখ মুজিবুর রহমান আরও বললেন, এই পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে ১ পয়সাও পাচার হতে পারবে না। ৩ ঘন্টা ব্যাংক খোলা থাকবে শুধু কর্মচারীদের মাইনাপত্র নেওয়ার জন্য। ঠিকই ব্যাংক থেকে পাকিস্তানে ১ পয়সা পাচার হলো না। সরকারি কর্মকর্তা কর্মচারীরা শেখ মুজিবের নির্দেশেই চলতে লাগলো। সরকারি বেসরকারি প্রশাসন সম্পূর্ণরূপে শেখ মুজিবুর রহমানের নিয়ন্ত্রণে চলে গেল। ১১শত মাইল দূরে মাঝখানে ভারতের মতো বিশাল রাষ্ট্রের ওপর থেকে পাকিস্তানের আর কিছুই করার থাকল না। বাংলাদেশ কার্যত পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা দেশে পরিণত হল। ৭ মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে আর একটি সৈন্যও পূর্ব বাংলায় আসতে পারবে না, এই কথাটি বলাই বিমানে করে পাকিস্তান থেকে সৈন্য আসতেই লাগলো। ২৩ মার্চ পাকিস্তান দিবস। এই পাকিস্তান দিবসে একমাত্র শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি ছাড়া এই বাংলার সরকারি বেসরকারি কোনো অফিস আদালতে এবং কোথাও পাকিস্তানি পতাকার চিহ্ন মাত্র দেখা যায়নি। দেশের সর্বত্র উড়ছিল স্বাধীন বাংলার পতাকা। কেবলমাত্র শেখ মুজিবুর রহমানের বাড়িতে একমাত্র পাকিস্তানি পতাকা উত্তোলন করা হয়েছিল। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে গিয়ে জোরপূর্বক পাকিস্তানি পতাকা নামিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়। ওই সময় শেখ মুজিবুর রহমান তার বাড়িতে থাকলেও ঘরের বাইরে আসেননি। এক সামরিক পরিসংখ্যানে দেখা যায় ১৯৭১ সালের ৭ মার্চ পর্যন্ত পূর্ব পাকিস্তানে যত পাকিস্তানি সৈন্য ছিল তার শতকরা ৬৫% বাঙালি, যারা ২৫ মার্চের পর মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। বাকি ৩৫% ছিল মূল পাকিস্তানি অর্থাৎ পাঞ্জাবি, বেলুচ এবং পাঠান। এই ৩৫% পাকিস্তানি সৈন্যদের অধিকাংশ ছিল অফিসার, যারা যুদ্ধ পরিচালনা করে কিন্তু সরাসরি যুদ্ধ করে না। আর ৬৫% বাঙালি পাকিস্তানি সৈনিকদের মধ্যে প্রায় সবাই ছিল নন কমিশন আর সিপাহী, যারা সরাসরি যুদ্ধ করে। ১৯৭১-এর ৭ মার্চ পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনীর অবাঙালি ৩৫% সৈন্য পাকিস্তানি বাঙালি ৬৫% সৈন্যর কাছে এক ধরনের জিম্মি দশায় ছিল। ৭ মার্চের পর থেকে ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তানিরা বাঙালি সৈন্যদের চাইতে ২০-৩০ গুণ বেশি অবাঙালি সৈন্য ঢাকায় আনে এবং এরপরেই ২৫ মার্চ রাত ১২টার পর বাঙালির উপর আক্রমণ শুরু করে। শেখ মুজিবুর রহমান যদি সত্যিকার অর্থেই কায়মনে বাংলাদেশের স্বাধীনতা চাইতেন, তাহলে ৭ মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার দাবির আড়ালে স্বাধীনতার প্রসঙ্গটি চাপা না দিয়ে পরিষ্কার করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করতেন। গোটা বাঙালি জাতির দেয়া স্বাধীনতার ঘোষণার দায়িত্বটি শেখ মুজিবুর রহমান যদি পালন করে বলতেন, আমি আজ থেকে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলাম, এখন থেকে পাকিস্তানের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের দেশের নাম বাংলাদেশ, পাকিস্তান থেকে একটি সৈন্যও আর আসতে পারবে না। বিমানবন্দর বন্ধ করে দেওয়া হলো এবং বাংলাদেশের অবস্থানরত পাকিস্তানি সৈন্যদের বন্দী করা হলো। তাহলে বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে আমরা স্বাধীন রাষ্ট্র এবং জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান পেতাম। মাঝখানে ভারতের মতো বিশাল শত্রু রাজ্য পাড়ি দিয়ে ১১শত মাইল দূর থেকে পাকিস্তানিদের আর কিছুই করার থাকতো না। যেমন ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বন্দী করার পর পাকিস্তানিদের কিছুই করার ছিল না। খুব বড়জোর পাকিস্তানি ৩৫% অবাঙালি সৈন্যদের সাথে
65% বাঙালি সৈন্যদের একটি খুবই ছোটখাটো এবং সীমিত যুদ্ধ বা লড়াই হতো, যা কেবলমাত্র ক্যান্টনমেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকত। পরিবেশ পরিস্থিতি এবং সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করার দায়িত্ব পালন না করায় আমাদের স্বাধীনতা পেতে লক্ষ লক্ষ মানুষকে অকাতরে প্রাণ দিতে হয়েছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত দিতে হয়েছে। অবাঞ্ছিত ঘোষণা। মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু ময়না অবাঞ্ছিত হল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টুকে অবাঞ্ছিত ঘোষণা করে পুলিশ, এসবি, এনএসআই, ডিজিএফআই, সিআইডি ডিবি সহ রাষ্ট্রের যত আইন প্রয়োগকারী সংস্থা আছে সকল সংস্থার কাছে নির্দেশ পাঠালেন। নির্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, এই অবাঞ্ছিতরা প্রধানমন্ত্রীর বাসভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রধানমন্ত্রী যে সকল অনুষ্ঠানে যোগদান করবেন সেই সকল অনুষ্ঠানে যোগদান করতে পারবে না। এরা যাতে প্রধানমন্ত্রীর বাসভবন, কার্যালয় এবং অনুষ্ঠানে যোগদান করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য নির্দেশ দেওয়া হলো এবং এই অবাঞ্ছিত ঘোষণাপত্র পত্রিকায়ও প্রকাশ করা হলো। 10 টাকায় শেখ মুজিবের ছবি। এক শুক্রবার সকালে অর্থমন্ত্রী কিবরিয়ার পিএস ডাক্তার পারভেজ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এসে 10 টাকায় শেখ মুজিবের ছবির লেআউট ডিজাইনের খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখান। নতুন এই 10 টাকার লেআউট ডিজাইনের খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিকভাবে অনুমোদন করে দিলে তবেই তা ছেপে 10 টাকার নোট হিসেবে বাজারে ছাড়া হবে। এই 10 টাকার খসড়া লেআউট ডিজাইনের উপরে ছিল আল্লাহর ঘর মসজিদের ছবি এবং পেছনে ছিল শেখ হাসিনার পিতা শেখ মুজিবের ছবি। শেখ হাসিনা লেআউট ডিজাইনের খসড়াটি দেখে অর্থমন্ত্রীর পিএস ডাক্তার পারভেজকে ক্ষিপ্ত হয়ে বললেন, এ কি, জাতির পিতার ছবি পিছনে কেন? অর্থমন্ত্রী পিএস ডাক্তার পারভেজ কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন, বাজারে চালু বর্তমান 10 টাকার নোটের উপরে মসজিদের ছবি আছে। ধর্মীয় অনুভূতির কথা বিবেচনা করে উপরের মসজিদের ছবিটি ঠিক রেখে পিছনে জাতির পিতার ছবি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাগান্বিত কণ্ঠে বললেন, ওসব মসজিদ টসজিদ বুঝি না, জাতির পিতার ছবি উপরে দিয়ে নতুন 10 টাকার নোট ছেপে বাজারে ছাড়বেন। আমার বাবা যে জাতির পিতা, এটা শয়তানের জাতকে গিলাতে হবে তো। এরপর অন্য আরেক দিন ডক্টর পারভেজ শেখ মুজিবের ছবি উপরে এবং মসজিদের ছবি পিছনে দিয়ে করা লেআউটের ডিজাইন নিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দেখেন ও খুশি হন এবং মৌখিক অনুমোদন করে দেন। বর্তমানে বাজারে শেখ মুজিবের ছবি সম্বলিত যে নতুন 10 টাকার নোট রয়েছে এটা সেইটা।